আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সপ্তবর্ণা বই থেকে আজ আমি আলোচনা করব পল্লী কবি জসীমউদ্দিনের লেখা আমার বাড়ি কবিতাটি। তাহলে চলো আমরা শুরু করি। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। এখানে কবি তার এক বন্ধুকে বলেছেন যে, ভ্রমর, তুমি আমার বাড়িতে এসো, আমার বাড়িতে বেড়াতে এসো, তোমাকে পিঁড়েতে বসতে দিব। আমরা এখন যেমন চেয়ারে বসতে দেই, আগেকার সময়ে পিঁড়ে বা পিঁড়ি ছিল, সেখানে বসতে দিত অতিথিকে। জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। মেহমান আসলে আমরা এখন তাদেরকে বিভিন্ন রকমের ভালো ভালো খাবার খাওয়াই বা মেহমানকে দাওয়াত দেই যে আপনি আসেন আমাদের বাড়িতে বেড়াতে আসেন, আপনার জন্য, বা বন্ধুকে বলি যে তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসো, তোমার জন্য অনেক ভালো ভালো কিছু আয়োজন করব। কিন্তু আগেকার সময়ে বলা হতো যে তুমি আমার বাসায় বেড়াতে এসো, তোমাকে জলপান করতে দেব। এখন যেমন বলা হয় যে তুমি আমার অফিসে বেড়াতে এসো, তোমাকে চা খাওয়াবো, বা আমার অফিসে এসো একদিন, চা খাবো। তো এখন আমরা যেমন চায়ের দাওয়াত দেই, আগেকার সময়ে জলপান বলতো, এই জলপান শব্দটি ব্যবহার হতো। জল মানে পানি, আর পান মানে পান করা। বলতো যে তুমি আমার বাড়িতে একদিন এসো, আমার বাড়িতে এসে একদিন আমার বাড়ির পানি পান করে যাও। তো খাওয়ানোর সময় শুধু তো আর পানি পান করাবেন না, পানির সাথে অবশ্যই আরও অনেক কিছু খাওয়াবেন। এই শব্দটি ব্যবহার করে এখানে আতিথেয়তাপূর্ণ আচরণ প্রকাশ করেছেন কবি। শালি ধানের চিড়ে দেব, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরী কলা, গামছা বাঁধা দই। মেহমান বা আত্মীয়কে বা বন্ধুকে তিনি আরও আগ্রহের সাথে নিমন্ত্রণ জানিয়ে বললেন যে তুমি আমার বাড়িতে বেড়াতে এসো, আমি তোমাকে শালি ধানের চিড়ে ভেজে খাওয়াবো, আমি তোমাকে বিন্নি ধানের খই ভেজে খাওয়াবো। বিন্নি ধান, যেই ধানটি অনেক প্রাচীন, ঐতিহ্যবাহী, অনেক আগেকার ধান, এই ধানের খ্যাতি ছিল একসময় অনেক, কিন্তু যদিও এখন এই ধান সেরকম দেখা যায় না। তো যাই হোক, পল্লী কবি জসীমউদ্দিন সেই বিন্নি ধানের খই ভেজে খাওয়াতে চেয়েছেন, শালি ধানের চিড়ে ভেজে খাওয়াতে চেয়েছেন। এছাড়াও বাড়িতে, তার বাড়িতে যে কবরী কলা চাষ করেন, সেই কবরী কলা পেরে খাওয়াতে চেয়েছেন। আরও কি, গামছা বাঁধা দই, মানে একেবারেই নির্ভেজাল খাঁটি দুধের তৈরি দই, যেই দইগুলো এতটাই ভালো যে গামছার ওপর রেখে দিলেও তা নিচে পড়ে যাবে না। ওই দইগুলোর মান খুবই ভালো, দইগুলোর ঘনত্ব খুবই ভালো, খুবই ভালো দই দিয়ে বন্ধুকে আপ্যায়ন করতে চাচ্ছেন। এরপর বললেন, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। কবি বললেন, তার গ্রামের বর্ণনা দিয়ে বললেন যে আমার গ্রাম অনেক সুন্দর, আমার গ্রামে আম কাঁঠালের গাছ আছে, সেই আম কাঁঠালের গাছের বাগান রয়েছে, সেই আম কাঁঠালের বাগানের পাশে তোমাকে আঁচল পেতে দিব, তুমি সেখানে শুইবে, সেখানে শুয়ে পরম প্রশান্তি অনুভব করবে। কিভাবে প্রশান্তি অনুভব করবে? গাছগুলো তাদের শাখা দুলিয়ে তোমাকে বাতাস করবে, আর তুমি সেই বাতাস উপভোগ করবে সারা রাত ধরে। কত সুন্দর লাগবে তোমাকে, কত ভালো লাগবে। তুমি এসো একদিন আমার বাড়িতে এসো। কবিতার বন্ধুকে আরও বললেন, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। কবিতার বন্ধুকে বললেন, তার প্রিয়জনকে উদ্দেশ্য করে বললেন যে প্রিয় বন্ধু, তুমি এসো, চাঁদ যেমন সুন্দর, সেই সুন্দর চাঁদের চুমো দিয়ে দেব তোমার মুখে, তোমার চাঁদ মুখে চাঁদের চুমো দিয়ে দেব। মানে এটাই বোঝাচ্ছেন যে তুমি আমার বাসায় আসলে, আমার বাড়িতে আসলে, তুমি আমার বাড়ি থেকে চাঁদের সৌন্দর্য উপভোগ করতে পারবে। মনে হবে চাঁদ এসে তোমাকে চুমো দিয়ে যাচ্ছে অনেক সুখে, পরম মমতা ভরে। এরপর বললেন, আকাশের যে তারাগুলো আছে ফুলের মতো করে ফোটে, সেই তারাগুলো দিয়ে তোমাকে সুন্দর মালা গেঁথে দিব। মানে বোঝালেন যে আমরা যেমন ফুলের মালা গাঁথি,
আকাশেও তেমনি অনেক তারা রাতের আকাশে দেখা যায়। কবির গ্রামের বাড়িতে রাতের আকাশে অনেক তারা সামান্যতম দূরত্বে অবস্থান করে, অনেক সুন্দর দেখায় সেই দৃশ্য। তাই বললেন, অনেক তারার মেলা আমার বাড়ির আকাশে দেখা যায়, তুমি এসো, তারাগুলো দিয়ে আমি মালা গেঁথে তোমাকে দিব, তুমি সেই সৌন্দর্য উপভোগ করে ঘুমিয়ে পড়বে, তোমাকে অনেক ভালো লাগবে। এরপর বললেন, গাই দোহনের শব্দ শুনি জেগো সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। এতক্ষণ শুধু খাবার দাবারের কথা বললেন, প্রকৃতির সৌন্দর্য, চাঁদের সৌন্দর্যের কথা বললেন। এবার তাদের বাড়িতে যে গাভী আছে, গাই, গাই মানে গাভী, সেটা বললেন যে গাভীর যে আমরা দুধ নামাই সেটাকে দোহন বলে, সেই গাভীর দুধ দোহনের শব্দ যখন তুমি সকালে শুনতে পাবে, তোমার ঘুম ভেঙে যাবে। এরপর সারাটা দিন তোমাকে আমি সময় দিব, সঙ্গ দিব, তোমাকে সাথে নিয়ে ঘুরবো, খেলবো, এই কথা বললেন। এরপর বললেন, আমার বাড়ি ডালিম গাছে, ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। কবি বললেন, আমার বাড়িতে ডালিম গাছ আছে, সেই ডালিম গাছের ফুলে, ডালিম ফুলে অনেক সুন্দর হাসি আছে, তুমি সেই হাসিটা দেখতে পাবে, এসো আমার বাড়িতে এসো। আর কি আছে, আমার বাড়ির পাশে কাজলা দিঘি আছে, সেই কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো খেলা করে, ভেসে ভেসে বেড়ায়, তুমি সেই মজার দৃশ্য দেখতে পাবে। এরপর কবি বললেন, আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, যে তুমি আমার বাড়িতে কোন পথে যাবে সেই পথটা তোমাকে দেখিয়ে দেই। দেখো, এই যে সোজা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তার সোজা তুমি হাঁটবে, এই পথ বরাবর তুমি হাঁটবে, এই রাস্তা বরাবর তুমি হাঁটবে, তাহলে আমার বাড়ির দিকে তুমি যেতে পারবে। এর সাথে কবি বললেন, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তবে রথ, তুমি যে গাড়িতে করে আমাদের বাড়ির দিকে যাবে, যেতে যেতে যখন তুমি মৌরি ফুলের গন্ধ নাকে পাবে, শুকবে, নাকের মধ্যে যখন তুমি মৌরি ফুলের গন্ধ শুকবে, মৌরি ফুলের গন্ধ তুমি নাকের মধ্যে পাবে, বুঝবে সেই সুগন্ধি মৌরি ফুলের গন্ধ যেখান থেকে আসছে সেই বাড়িটাই আমাদের বাড়ি। ওইখানে তুমি তোমার গাড়ি, শকট বা রথ থামাবে, ওখানেই তুমি আমাকে পাবে, আমাদের বাড়িটা পাবে। কাজেই তুমি এভাবে আমাদের বাড়িতে এসো। কবি আসলে তার বন্ধুকে, তার প্রিয়জনকে আকুল আবেদন করেছেন, নিবেদন করেছেন, নিমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রণ করেছেন যে, হে প্রিয় বন্ধু, তুমি আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এত 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 কিছু আছে, তোমার জন্য এত এত কিছু আয়োজন করব, এই যে এই পথ, তুমি অবশ্যই আমার বাড়িতে কিন্তু এসো, একবার এসো প্রিয়, একবার এসো আমার বাড়িতে। আজ এ পর্যন্তই থাক, দেখা হবে আগামীতে আবার নতুন কোনো আলোচনায়। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।